পহেলা বৈশাখ বাংলা ও বাঙালিদের জীবনে একটি তাৎপর্যপূর্ণ দিন। বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক এই দিনটি। এই পহেলা বৈশাখ বাঙালিদের একত্র করতে পারে সকল জাতিগোষ্ঠীকে। বাংলাদেশ সহ পৃথিবীর যেখানেই বাঙালির বসবাস সেখানে এই উদযাপিত হয় পহেলা বৈশাখ। বাংলার গ্রামে শহরে সর্বত্র বসে গ্রামীণ পহেলা বৈশাখ মেলা। মানুষ পরে রঙিন পোশাক, সাধারণত সাদা লাল এই দুটি কালারই পহেলা বৈশাখের সঙ্গে বেশি যায়। সবার মেলবন্ধন হয়, মানুষ পান্তা ইলিশ ভর্তা সেগুলো খেয়ে উদযাপন করে, দিন শুরু করে। এই বিষয়গুলি অনেক সাধারণ মনে হলেও এই বিষয়গুলো কিন্তু বাঙালির পরিচয়কে নির্দিষ্ট করে দেয়। আমরা যে বাঙালি, আমাদের পরিচয়কে সুনির্দিষ্ট করে এই সাধারণ বিষয়গুলি, আর সাধারণ বিষয়গুলি তখন হয়ে ওঠে অসাধারণ। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের হয়, আর সবথেকে বড় শোভাযাত্রা বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। যদিও 1989 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সবাইকে একত্রিত করতে এই শোভাযাত্রার শুরু হয় মঙ্গল শোভাযাত্রা নামে, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোষ্ঠীকে একত্র করে একটি শৈল্পিক আন্দোলনে রূপায়িত করার উদ্দেশ্য ছিল এই শোভাযাত্রার। 2024-এ আরেকটি স্বৈরশাসককে নামিয়ে 2025-এর শোভাযাত্রার নাম পাল্টে ভিন্ন আঙ্গিকে এটিকে রূপায়িত করা হয়। প্রথমে এর নাম মঙ্গল শোভাযাত্রা থাকলেও এখন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশের মধ্যে রমনার বটমূলে সকাল 6টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতটা আগে আর কোথাও এই অনুষ্ঠান হয় না। বাঙালির কালচার যে সাদা কালো নয়, বাঙালির কালচার যে রঙিন, সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি পহেলা বৈশাখে বাইরে বের হবেন। আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম তখনও এই দিনটি বাঙালি কমিউনিটি বেশ সুন্দর করে উদযাপন করেছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। আমরা ছেলেরা পাঞ্জাবি পরেছিলাম, মেয়েরা শাড়ি পরেছিল। এই দিন আমরা ভুলে যাই কে হিন্দু কে মুসলিম, কে বৌদ্ধ কে খ্রিস্টান, কে আদিবাসী কে উপজাতি। আমরা সবাই এক, সব বাঙালি। সেই বিষয়টাই নিশ্চিত করে আমাদের এই দিনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্ট আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবার অন্য শোভাযাত্রার থেকে একটু আলাদা ছিল, একটু সমৃদ্ধ ছিল, একটু বৈচিত্র্যমণ্ডিত ছিল। বিগত শোভাযাত্রাগুলোতে কেবল গতানুগতিক কয়েকটা মোটিভ ও চিত্রের পুনরাবৃত্তি ছিল, কিন্তু এবারের শোভাযাত্রায় এই অঞ্চলের মানুষের কৃষ্টি ও জীবন ঘনিষ্ঠ এত সব উপকরণ ছিল যা প্রকৃতপক্ষেই আমাদের এই বাংলাদেশের সমগ্রতাকে ধারণ করতে সক্ষম হয়েছে। শোভাযাত্রার শুরুতেই একদল সুসজ্জিত ঘোড়া নিয়ে শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যায়। আর প্রথমে দেখে মনে হবে আপনি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির কোনো শোভাযাত্রা হচ্ছে, কারণ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামে এরকম ঘোড়সড় দেখা যাবে। তারপর বাঙালি ব্যতীত বাংলাদেশে বসবাস করিয়ে আরও 27টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদানসমূহ অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। তাদের বাহারি রকমের সাজসজ্জা, বাদ্যযন্ত্রের সংমিশ্রণ শোভাযাত্রাটাকে বহুমাত্রিক করেছে। সাঁওতালদের গান শুনে আপনি অবশ্যই বিমোহিত হবেন। আর এই সাঁওতালদের লাইভ গান শুনতে আমাদের বেশ ভালোই লেগেছে। আমি পুরোটা সময় এই শোভাযাত্রার মধ্যেই ছিলাম এবং পুরোটা শোভাযাত্রায় আমি দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত অবলোকন করেছি এবং প্রত্যেকটা গোষ্ঠীকে কাছ থেকে দেখেছি তাদের পারফরমেন্স, তারা কি এখানে দেখাতে যাচ্ছে। বাংলার মাটি জলে বিকশিত হওয়া বিশ্বখ্যাত বাউল দর্শনকে এই শোভাযাত্রায় আপনি খুঁজে পাবেন। যে বাউল দর্শনে অ্যালেন গিন্সবার্গের মতো বিখ্যাত মার্কিন কবিরা এককালে মোহিত হয়েছিলেন, একালের দার্শনিক ফরাদ মাজাহার সাহেব সেই বাউল দর্শনের পৃষ্ঠপোষক একঝাঁক ফকির বাউলকে নিয়ে হাজির হয়েছিলেন সেই সুদূর কুষ্টিয়া থেকে। আমি নিজে লালন সাইজিকে খুব পছন্দ করি, তার দর্শন খুব পছন্দ করি এবং আমি চাই বাউল গান বেঁচে থাকুক, বাউলরা বেঁচে থাকুক, লালনের দর্শন ছড়িয়ে যাক সর্বত্র। আমরা ধারণ করি বাঙালিদের সংস্কৃতির মধ্যে। শোভাযাত্রার মোটিভে এদেশের ঐতিহ্যবাহী বাহন ছিল পালকি, ছিল হাত পাখা, ছিল হাঁস, তরমুজ। কৃষিভিত্তিক বাংলার ঐতিহ্যকে ধারণ করে একঝাঁক কৃষক মাথায় মাথাল বেঁধে
কাস্তে হাতে হাজির হয়েছিলেন। জেলেরা জাল, খলুই, কোচ আর পালা নিয়ে এসেছেন। কামার কুমোর মোটে মজুররা ছিলেন তাদের তৈজসপত্র নিয়ে। একদল রিক্সাওয়ালা ছিলেন তাদের বাহারি ডিজাইনের রিক্সা নিয়ে। এই অঞ্চলের চিত্রকলার প্রাচীন নিদর্শন। পটচিত্রকে তুলে ধরতে 100 ফুট লম্বা একটি পটচিত্র বানানো হয়েছে। তাতে স্থান পেয়েছে গাজীর পট, বেহুলা লক্ষিন্দর, সম্রাট আকবর ও আরও অনেক কিছু। ছিল রিক্সা চিত্র, নকশিকাঁথা এবং সবশেষে একদল শিশু কিশোর আধুনিক বাদ্যযন্ত্র বাজিয়ে বর্তমান প্রজন্মের গান গেয়ে এগিয়ে গিয়েছিল। এগুলো সবই বলতে গেলে বর্ষবরণ শোভাযাত্রায় নতুন সংযোজন। পুরাতন বছরগুলোর মতো শোভাযাত্রায় ঢোল, বাঁশি সহ দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল, তবে এতেও বিশেষত যোগ হয়েছে। যেমন হিন্দুদের বিয়ের সময় যে দেখা যায় প্রচুর বাজনা বাজানো হয়, বিভিন্ন রকম বাঁশি এবং ঢোল নিয়ে, সেই একদল বাদক ছিল যারা সুন্দর করে পুরোটা সময় বাজনা বাজিয়ে আমাদের সবাইকে আনন্দিত করেছেন। এছাড়া দেখা যায় তারা বিভিন্ন গানের সুর তুলেছেন তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে। যেমন হায় রে আমার মন মাতানো দেশ, জন্ম আমার ধন্য হলো, ও আমার দেশের মাটি। যদিও আমি আশা করেছিলাম পহেলা বৈশাখের কোনো গান ওনারা তুলবেন, সেটা হয়নি। এটি আমার কাছে একটু আলাদা লেগেছে। পহেলা বৈশাখের গান বলতে তো আমরা বুঝি এসো হে বৈশাখ। তারপরে এছাড়াও পহেলা বৈশাখের আরও অনেক গান আছে দেশি শিল্পীদের। তারপরে ছোটোবেলায় যখন আমরা পহেলা বৈশাখের মেলায় যেতাম, তো ওই প্রখ্যাত ব্যান্ড শিল্পী মাকসুদ ভাইয়ের মেলায় যে গানটা, এটা খুব কমন ছিল। তো সেরকম কিছু টোনও চাইলে ওনারা রাখতে পারতেন, সেটা হলে আরও সুন্দর হতো। পুরাতন শোভাযাত্রার মতো এবারও বাঘের পটচিত্র, বিভিন্ন মুখোশ ছিল। জুলাই অভ্যুত্থানকে তুলে ধরতে কিছু মোটিভ যুক্ত হয়েছে। স্বৈরাচারের বিকৃত প্রতিকৃতি নিয়ে নানা আলোচনা হয়েছে। অনায়াসে বলা যায় শোভাযাত্রায় কিভাবে হাজার বছরের সংস্কৃতি প্রতিফলিত হয় এবারের শোভাযাত্রা তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে সক্ষম হয়েছে। বিগত বছরের তুলনায় এবছরের শোভাযাত্রায় বিদেশি নাগরিকদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য সচক্ষে দেখে কয়েক হাজার ভিনদেশি নাগরিককে ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা গেছে। আরও অভিভূত হয়েছি বর্তমান সরকারের সাহস ও সুন্দর ব্যবস্থাপনা দেখে। বিগত সময়ে জঙ্গি হামলার ভয়ে কাঁচুমুচু হয়ে শোভাযাত্রা বেশি দূর অতিক্রম করতে দেওয়া হতো না। 2023 সালে তো চারুকলার সামনের রাস্তা ছেড়েই বের হয়নি, কিন্তু এবছর শোভাযাত্রার গতিপথ বেশ সুবৃহৎ ছিল। চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে সেই শহীদ মিনার হয়ে দোল চত্বর হয়ে আবার চারুকলা শাহবাগ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ধরে চলেছে শোভাযাত্রাটি। সব কিছুর সম্মিলনে এবারে শোভাযাত্রার উৎকর্ষে আমি খুব খুশি হলাম এবং অন্যরাও খুব খুশি। কিছু বিশৃঙ্খলা একপাশে সরিয়ে রাখলে এটা ছিল অন্যতম ভালো একটি উদ্যোগ। একটা বিশৃঙ্খলার কথা বলতে পারি, যেমন শাহবাগে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দেয়, মানুষদের ঢুকতে দিচ্ছিল না। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ অনেক মানুষ ঢুকতে পারেনি, অনেক দূর দূরান্ত থেকে আসছিল শুধু শোভাযাত্রার অংশ নেবে বলে, যেটা সঠিক, এটা ঠিক ছিল না। শোভাযাত্রার একটা অংশে শুধুমাত্র সাধারণ মানুষদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত ছিল। সিকিউরিটি ক্রাইসিস থাকতে পারে, তো সেই বিষয়গুলো সিকিউরিটি পার্সনদেরই হ্যান্ডেল করতে হবে স্মার্টলি, নাহলে তারা এই দায়িত্ব কেন নিছে। আশা করি সামনের বছর আরও ভালো শোভাযাত্রা হবে। সিকিউরিটির দোহাই দিয়ে থেমে থাকবে না বাঙালি।